হ্যালো ভিউয়ার্স, আজকে আমি এক্সপ্লেন করব 2015 সালে মুক্তিপ্রাপ্ত ক্রাইম ড্রামা মুভি ক্লিভল্যান্ড অ্যাবডাকশনের গল্প। এই মুভিটি সত্য ঘটনা অবলম্বনে বানানো হয়েছিল। 2002 সালে এরিয়াল ক্যাস্টর নামের এক মাঝবয়সী লোক তারই মেয়ের কয়েকজন বান্ধবীকে একের পর এক কিডন্যাপ করে নিয়ে যেতে থাকে, আর টানা 7 বছর তাদেরকে আটকে রেখে দর্শন করে। এদের মধ্যে ছিল 14 বছরের বাচ্চা মেয়েও। তো এই ঘটনার সূত্রপাত কিভাবে হয়েছিল আর পুরো দুনিয়া কিভাবে এই ঘটনা সম্পর্কে জানতে পেরেছিল, চলুন সেটাই জানা যাক আজকের গল্পে। মুভির শুরুতেই আমরা 21 বছর বয়সী মিছিলকে দেখতে পাই। সে তার বৃদ্ধা মার সাথে একসাথে থাকে। সে নাকি 18 বছর বয়সেই প্রেগন্যান্ট হয়ে গিয়েছিল, আর তাই এই ছেলেকে লালন পালনের জন্য সে প্রতিদিনই কাজ খুঁজতে বাইরে বার হয়। কিন্তু তার এমনই দুর্ভাগ্য যে সামান্য লন্ড্রির কাজও তাকে কেউ দিতে চায় না। কারণটা হচ্ছে তার নাকি কোনো একাডেমিক সার্টিফিকেটই নেই। সে নাকি হাই স্কুলের পড়াশোনায় পাস করতে পারেনি। তো এমন একদিন কাজ খুঁজে ক্লান্ত হয়ে সে বাড়ি ফিরে এসে দেখে তার মা বাড়িতে নেই, কিন্তু সোফায় একজন অপরিচিত লোক মাতাল হয়ে শুয়ে আছে। সে লোকটিকে তার মার বন্ধু মনে করে, আর যেহেতু সে মাতাল তাই তার পাশে গিয়ে বসে। কিন্তু পাশে বসতেই লোকটি তাকে ধরে উল্টাপাল্টা কাজ করতে চায়। এটা দেখে মিছিলের ছেলে জো এসে লোকটিকে থামাতে চায়, কিন্তু লোকটি জোকে ছুঁড়ে ফেলে দেয়, যার ফলে জো বাজেভাবে মাথায় আঘাত পায়। জোর এই অবস্থা দেখে মিছিল অনেক ভয় পেয়ে যায়, তাই সে তাকে সাথে সাথে হসপিটালে নিয়ে চলে যায়। হসপিটালে জোকে চিকিৎসা করার পর ডাক্তার সোশ্যাল ওয়ার্কারকে জানিয়ে দেয়, কারণ তার মনে হচ্ছিল জো যে আঘাতটা পেয়েছে এটা অ্যাক্সিডেন্টের নয়, তার উপর নিশ্চয়ই হাত তোলা হয়েছে। তাই সোশ্যাল ওয়ার্কার এসে জোকে নিয়ে যায়। মিছিল সোশ্যাল ওয়ার্কারকে অনেক রিকোয়েস্ট করতে থাকে যেন তার বাচ্চা তাকে ফিরিয়ে দেয়, কিন্তু সোশ্যাল ওয়ার্কার তাকে জানায় সে তাকে এখন বাচ্চা ফেরত দেবে না, কারণ বাচ্চা পালার মতো অবস্থা তার এখন নেই। তাই বাচ্চা ফেরত পেতে চাইলে তাকে কোর্টে লড়াই করতে হবে। এই ঘটনার কয়েকদিন পর মিছিল তার এক ফ্রেন্ডের সাথে কথা বলছিল। তার ফ্রেন্ডটির নাম ছিল এমিলি। সে এমিলিকে বলছিল কয়েক সপ্তাহ পরেই তার বাচ্চার কোর্টের হিয়ারিং হবে, আর সে আশা করছে এইবার সে জোকে ফিরে পাবে। এরপর কথা বলার শেষে এমিলি তার বাবার সাথে বাড়িতে ফিরে যায়। তারপর হিয়ারিংয়ের দিন এমিলি একাই বাড়ি থেকে বেরিয়ে পড়ে, যদিও তার সাথে তার মার যাওয়ার কথা ছিল, কিন্তু যে কোনো কারণে মার দেরি হচ্ছে দেখে সে একাই বের হয়ে পড়ে। কিন্তু রাস্তায় বার হবার পর সে বুঝতে পারে না কোন দিকে যাবে, কারণ সে আগে কখনো আদালতে যায়নি। তাই সে একটি দোকানে ঢুকে রাস্তা জিজ্ঞাসা করে। তখনই তার এরিয়েল নামের এক লোকের সাথে দেখা হয়। লোকটি তখন মিছিলকে লিফট দেওয়ার অফার দেয়। মিছিলও রাজি হয়ে যায়, কারণ সে লোকটিকে চিনত। সে তার বেস্ট ফ্রেন্ড এমিলির বাবা ছিল। যেহেতু সময়ও কম ছিল তাই বেশি চিন্তাভাবনা না করে সে এরিয়েলের সাথে রওনা দিয়ে দেয়। পথিমধ্যে এরিয়েল মিছিলকে অফার দেয় তার কাছে অনেক কুকুর বাচ্চা আছে, তাই সে যদি চায় জোর জন্য একটা নিয়ে যেতে পারে। কুকুর বাচ্চা পেলে জো অনেক খুশি হবে। প্রথমে তো মিছিল না না করছিল, কারণ হাতে অনেক কম সময় ছিল, কিন্তু পরে সেও রাজি হয়ে যায়, কারণ জোর ও কুকুর অনেক পছন্দ ছিল। এরিয়েলের বাড়িতে সে যখন পৌঁছে যায় তখন সেখানে কিছু কুকুর ছানা দেখতে পায়, তাই সন্দেহ করার মতো কিছু ছিল না। কিন্তু রুমে ঢুকতেই এরিয়েল দরজা বন্ধ করে দেয়, আর সাথে সাথে মিছিলকে মেরে তার হাত পা বেঁধে তাকে সিলিংয়ের সাথে টাঙিয়ে দেয়। মিছিল যতক্ষণে পরিস্থিতি বুঝতে পারে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। হাত পা বাঁধার কারণে তার অনেক ব্যথা হচ্ছিল, কিন্তু এই খারাপ সময়েও সে শুধু জোর কথাই ভাবছিল। আজকে সে যদি আদালতে না যায় তাহলে সে তাকে আর ফিরে পাবে না। কিন্তু এই দিকে তার সাথে যে কি হতে চলেছে তার কোনো ধারণাই ছিল না। এরিয়েল তখন তাকে এভাবে ঝুলিয়ে বাইরে চলে যায়। দিন শেষে রাত নেমে আসে। অপরদিকে আদালতে মিছিল না যাওয়ায় সবাই ভেবে নেয় যে দায়িত্ব নেওয়ার ভয়ে সে পালিয়ে গেছে। এমনকি মিছিলের মাও ভাবে মিছিল পালিয়ে গেছে, কারণ আগেও মিছিল এমন ভুল করেছিল। আর মিছিলের সাথে যেহেতু তার সম্পর্ক ভালো ছিল না, তাই সে তার আর কোনো খোঁজ খবরও নেয় না। এই ঘটনার 2 দিন পর এরিয়েল আবার মিছিলের কাছে এসে তাকে নিচে নামায়। টানা 2 দিন সে এভাবে না খেয়ে না ধেয়ে ঝুলেছিল, যার ফলে তার শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। কিন্তু এই অবস্থাতেও সে তাকে ধর্ষণ করে। তারপর সে তাকে সিঁড়ির নিচে বেস মেরে টেনে নিয়ে যায় আর আবার রেপ করে। তারপর তাকে একটি খাম্বার সাথে বেঁধে রাখে। তখনই বাইরে কেউ নক করে। এটা এরিয়েলের মা ছিল। সে এরিয়েলের জন্য খাবার নিয়ে আসছিল। এরিয়েল তার মাকে তাড়াতাড়ি ভাগানোর চেষ্টা করছিল। এই সুযোগে মিছিল তার হাত পার বাঁধন খুলে ফেলে, কিন্তু সে পালাতে পারে না, কারণ এরিয়েল তাকে বন্দুক দেখিয়ে ভয় দেখায়।
মিচেল তাকে ছেড়ে দেওয়ার জন্য অনেক কাকুতি মিনতি করতে থাকে, কিন্তু তার বদলে তার কপালে জুতে শুধু মার আর শারীরিক টর্চার। এই ঘটনার অনেক মাস কেটে যায়, আর খ্রিস্টানদের বড়দিন এসে পড়ে। আর এই সময়ে এরিয়েলের অবস্থা আরও খারাপ হয়ে গিয়েছিল। প্রচণ্ড ঠান্ডার মধ্যেও তাকে সবসময় নগ্ন করে রাখা হতো, আর কখনো কখনো শুধু ইনারওয়্যার পরিয়ে ফেলে রাখা হতো। এরিয়েল আসত, আর তার সাথে যখন তখন ইন্টিমেট করে তাকে আবার সেভাবেই ফেলে রেখে যেত। লোহার চেন দিয়ে তাকে কয়েদির চেয়েও খারাপ অবস্থায় রাখত। রুমে একটা টিভি তো ছিল, কিন্তু রুমের সমস্ত দরজা জানলা সবসময় বন্ধ করে রাখা হতো। এরিয়েল জানত মিচেল মারা গেলেও তার কেউ খোঁজখবর নেবে না, কিন্তু তারপরও সে সমস্ত দরজা জানলায় সিকিউরিটি অ্যালার্ম লাগিয়ে রাখত, যার ফলে যখনই মিচেল পালানোর চেষ্টা করত তখনই সে বুঝে ফেলত। কিন্তু একদিন মিচেল পালানোর একটা সুবর্ণ সুযোগ পেয়ে যায়। এরিয়েলের মেয়ে এমিলি তার বন্ধুদের নিয়ে তার বাড়িতে পার্টি করতে আসে। এই সুযোগ কাজে লাগানোর জন্য মিচেল অনেক জোরে জোরে শব্দ করতে থাকে, কিন্তু এরিয়েল গানের ভলিউম অনেক বাড়িয়ে দেয়, যার ফলে কেউ তার আওয়াজ শুনতে পায় না। এই ঘটনা আরও অনেক দিন কেটে যায়। মিচেলে এখন প্রায় অভ্যাস হয়ে গেছে এরিয়েলের মারধর আর শারীরিক নির্যাতন সহ্য করতে করতে। এমনই একদিন এরিয়েল মিচেলের জন্য একটু কুকুরের বাচ্চা এনে দেয়। কুকুরের বাচ্চা পেয়ে মিচেল অনেক খুশি হয়ে যায়, কারণ এখন তারও একটা সঙ্গী হয়েছে। কিন্তু একদিন কুকুরের বাচ্চা নিয়ে পালানোর সময় এরিয়েল তাকে আবার ধরে ফেলে, আর শাস্তি হিসেবে তার সামনে কুকুর ছানা তাকে মেরে ফেলে। এটা বোঝানোর জন্য যে নেক্সট টাইম যদি এই ভুল সে আবার করে তাহলে কুকুরের জায়গায় সে হবে। এই সব করতে করতে এরিয়েলের এমনই কনফিডেন্স বেড়ে গিয়েছিল যে সে 9 মাসের মাথায় আবার 17 বছর বয়সে একটা মেয়েকে কিডন্যাপ করে নিয়ে আসে। মেয়েটির নাম হচ্ছে আমান্ডা। তাকেও সে লিফট দেওয়ার বাহানাতে কিডন্যাপ করেছিল। মিচেল আমান্ডার সাথে অনেক কথা বলার চেষ্টা করত, কিন্তু আমান্ডা তার সাথে কোনো কথাই বলতো না, সারাক্ষণ শুধু কান্নাকাটি করত। মিচেল টিভিতে দেখত আমান্ডার জন্য তার মা বন্ধুরা অনেক কান্নাকাটি করছে, মিছিল করছে, পুরো দেশ প্রায় উলটপালট করে দিচ্ছে। এসব দেখে তারও খারাপ লাগত, কারণ সে যখন নিখোঁজ হয়েছিল তার জন্য তো কেউ মিসিং রিপোর্ট পর্যন্ত করেনি। আমান্ডার জন্য তার খারাপ লাগত, সেই সাথে নিউজগুলো দেখে তার উপর হিংসা হতো। এই ঘটনা আরও কয়েক মাস পরে মিচেল বুঝতে পারে সে প্রেগনেন্ট হয়ে গেছে। এই কথাটি যখন এরিয়েল শুনতে পায় তখন সে মিচেলের পেটে মোটা একটা ডাম্বল দিয়ে আঘাত করতে থাকে, যাতে মিচেলের অ্যাবর্শন হয়ে যায়। এতে করে মিচেলের যে কি পরিমাণ ব্যথা হবে তাতে তার কোনো কিছু আসে যায় না, তার শুধু এই বাচ্চা চায় না, ব্যাস। এই ঘটনার পর এরিয়েল মিচেলকেও তার কাজে লাগিয়ে দেয়। সে একজন কার্পেন্টার ছিল, তাই তাকেও এই কাজটি করাচ্ছিল। এমন একদিন কাজ করার সময় মিচেল তার এক প্রতিবেশীকে ইশারা ইঙ্গিতে সাহায্য করতে বলে, কিন্তু প্রতিবেশীটি অনেক বয়স্ক ছিল, তাই সে হয়তো কোনো কিছুই বুঝতে পারেনি। দিনের পর দিন মিচেলের অবস্থা আরও খারাপ হচ্ছিল। তাকে কয়েকদিন পর পর খাবার দেওয়া হতো, কিন্তু মারের কোনো মিস যেত না। প্রতিদিনই তার উপর চলত শারীরিক নির্যাতন। মিচেল এসব সহ্য করতে পারছিল না, তাই সে একদিন আত্মহত্যার চেষ্টা করে। এই নারকীয় জীবনের চেয়ে তো মৃত্যুই হয়তো অনেক বেশি সুখের হবে। কিন্তু হঠাৎ তার ছেলের জোর কথা মনে পড়ে যায়, তাই সে আর আত্মহত্যা করতে পারে না, আর ছেলের ব্যাপারে চিন্তা করতে থাকে। না জানি কোথায় আছে, কেমন আছে এখন সে। তাকে আবার একটিবার দেখতে মন ছটফট করতে থাকে। সে সৃষ্টিকর্তায় বিশ্বাস করত, তাই সে ভাবত সৃষ্টিকর্তা দেরিতে হলেও তাকে এখান থেকে উদ্ধার করবেই। তখনই সে টিভিতে দেখে আরেকজন মেয়ের কিডন্যাপের খবর প্রচার হচ্ছে, যার নাম হচ্ছে জিনা, আর তার বয়স নাকি মাত্র 14 বছর। সে বুঝতে পারে এতে এরিয়েলি করেছে, কারণ পাশের রুম থেকে কদিন ধরে নতুন মেয়ের আওয়াজ সে শুনছে। মিচেল ও আমান্ডাকে কিডন্যাপ করার সময় এরিয়েলকে কেউ দেখেনি, কিন্তু জিনাকে কিডন্যাপ করার সময় এরিয়েলের একজন প্রতিবেশী সেটা লক্ষ্য করে, তাই সে পুলিশকে দেখে এসব কথা জানায়। কিন্তু সে এই বিষয়ে পুরোপুরি শিওর ছিল না, তাই পুলিশ এরিয়েলকে কোনো কিছু করে না, কারণ উন্নত দেশগুলোতে সঠিক প্রমাণ না পেলে পুলিশ কোনো নাগরিককে বিরক্ত করে না। এদিকে এরিয়েল জিনার সাথেও সেই সব নোংরা কাজই করতে থাকে, যেটা সে এতদিন মিচেল আর আমান্ডার সাথে করছে। আর জিনাকে সে মিচেলের সাথে একই রুমে রাখে। তাই মিচেল যখন জিনাকে জিজ্ঞেস করে তখন জিনা জানায় যে সে এরিয়েলের ছোট মেয়ের ক্লাসমেট। তাই সে যেহেতু এরিয়েলকে চিনত তাই নির্ভয়ে তার সাথে এসেছিল, কিন্তু সে যে এমন করবে সে সেটা কল্পনাতেও ভাবেনি। বুঝতেই পারছেন, এরিয়েল শুধু তার মেয়ের বান্ধবীদেরকে কিডন্যাপ করছিল, কারণ তারা তাকে বান্ধবীর বাবা হিসেবে বিশ্বাস করত। এইদিকে জিনার মা বাবাও টিভিতে ক্যামেরার সামনে কান্নাকাটি করছিল। জিনার জন্য শহরের সব জায়গায় র্যালি, ক্যান্ডেল লাইট, শোক বার্তা পালিত হচ্ছিল, আর এসব কিছু জিনাও টিভিতে দেখছিল।
তখন এরিয়েল এসে মিছিলের সামনে জিনাকে র্যাপ করতে থাকে। মিছিল আটকাটে আসলে তাকে মেরে বলতো, তোদের এখন কেউ নেই, এখন আমি তোদের দুনিয়া, এটা মেনে নে। আর সে মিছিলকে র্যাপ করা ছেড়ে দিয়েছিল, কারণ তার মতে যে মানুষকে কেউ খোঁজখবর নেই না তাকে র্যাপ করেও নাকি মজা নেই। তো একদিন মিছিল টিভিতে দেখতে পায় যে আমান্ডার মা মারা গেছে। বেচারি মহিলা মেয়েকে দেখতে চেয়ে কান্না করতে করতে মারা গেল। আর অপরদিকে মিছিলের মা, সে তো নিশ্চিন্ত অন্য শহরে গিয়ে বসবাস করছে। যেতে দেখে মিছিল নিজের ভাগ্যকেও দোষ দেয় আর বলে, এমন মা যেন আর কাউকে বিধাতা না দেয়। এমনই একদিন সবাই জানতে পারে যে আমান্ডা প্রেগনেন্ট, আর আমান্দার এই বাচ্চাটা এরিয়েলও নাকি রাখতে চায়। যেটা শুনে মিছিল একটু আশ্চর্য হয়ে যায়, কারণ সে যখন প্রেগনেন্ট হয়েছিল তখন তো এরিয়েল তাকে মেরে মেরে অ্যাবর্শন করিয়েছিল। আর এইবারে এমন ভিন্নতা কেন? এরিয়েলের এই সিদ্ধান্তে সে বেশি খুশি তো হয় না, কিন্তু তারপরও কিছু বলতেও পারে না। তো যাই হোক, দেখতে দেখতে 9 মাস কেটে যায়, আর আমাদের একটি ফুটফুটে মেয়ে সন্তান হয়, যেটা মিছিলে ডেলিভারি করায়, সেটাও কি আবার গান পয়েন্টার সামনে। তো মেয়ে হওয়ার পর তো আমান্ডা অনেক ছাড় পেতে থাকে, ভালো ভালো খাবার পায়, বাইরে ঘুরতে দেওয়া হয়। কিন্তু জিনা ও মিছিলের জীবন আগের মতোই রয়ে যায়। সেই পুরনো বাসি পচা খাবার, মাঝে মাঝে গোসল করতে দেওয়া, এটাই যেন ছিল তাদের জীবনের একমাত্র পাওয়া। দিন দিন মিছিলের উপর এরিয়েলের ব্যবহার আরও অনেক খারাপ হতে থাকে। খাবারের পরিমাণ দিন দিন আরও কমতে থাকে, আর টর্চারের পরিমাণ বাড়তে থাকে। হয়তো মিছিল পুরাতন হয়ে গেছে, এটাই প্রধান কারণ হতে পারে এসবের পিছনে। এইদিকে আমাদের মেয়েও বড় হতে থাকে। আমাদের মেয়েকে দেখে মিছিলেরও তার ছেলের জোর কথা মনে পড়তে থাকে। সে ভাবতে থাকে, না জানি কত বড় হয়ে গেছে জোর জন্মদিনে প্রত্যেক বছর মিছিল একটা কাগজ দেওয়ালে টাঙিয়ে দিত। আর এই কাগজ দেখে আমরা বুঝতে পারি তার এখানে থাকা 7 বছর হয়ে গেছে। এখানে এখন সবাই একই পরিবারের মতো থাকছিল। যদিও পরিবার শুধু এরিয়েলের জন্যই ছিল, বাকি 3 মেয়ের জন্য তো এটা কোনো নরকের চেয়ে কম ছিল না। আমাদের মেয়ের যখন 6 বছর, তখন এরিয়েল একটা মস্ত বড় ভুল করে ফেলে। সে দরজা না লাগিয়ে বাইরে চলে যায়। আমান্ডার মেয়েটা লক্ষ্য করে তার মাকে বলে, কিন্তু আমান্ডা বিশ্বাস করতে পারছিল না, কারণ এটা তার ফাঁদও হতে পারে, কারণ এরিয়েল এর আগেও এমন ফাঁদ ফেটেছিল তাদের জন্য। কিন্তু আমান্ডা সাহস করে বাইরে এসে দেখে যে এটা সত্যি কোনো ফাঁদ না। তার যেন বিশ্বাসই হচ্ছিল না। তাই সে সাথে সাথে চিৎকার করে প্রতিবেশীদের কাছে সাহায্য চায়। প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে, আর পুলিশকে জানালে পুলিশ এসে মিছিল ও জিনাকে উদ্ধার করে। মিছিলে তো বিশ্বাসই হচ্ছিল না, ফাইনালি তারা মুক্ত হচ্ছে। আর সে বাইরে এসে প্রথমে তার ছেলের ব্যাপারে জিজ্ঞেস করতে থাকে। এরপর উদ্ধারে পরে তাদের হসপিটালে ভর্তি করা হয়, কারণ সবাই বাজেভাবে টর্চার শিকার ছিল, আর সবাই পুষ্টিহীনতায় ভুগছিল। তাদের সবার মধ্যে মিছিলের অবস্থা অনেক খারাপ ছিল। সে তো কোনো পুরুষকেই আর বিশ্বাস করতে পারছিল না। এমনকি পুরুষ নার্স ডাক্তারকে দেখলেও সে ভয়ে চিল্লাচিল্লি করছিল। জিনা ও আমান্ডাকে তাদের ফ্যামিলি ফ্রেন্ডরা অনেক সাপোর্ট করছিল, কিন্তু মিছিলকে দেখার জন্য একজন মানুষও আসেনি। বেচারির জন্য আমার নিজের অনেক মায়া লাগছিল। অবশেষে এক পুলিশ অফিসারের সাথে কথা বলে মিছিল জানতে পারে যে ওকে এক ফ্যামিলি দত্তক নিয়েছিল, আর সেই ফ্যামিলি নাকি বর্তমানে চাচ্ছে না তাদের বাচ্চা তার সত্যিকারের মাকে জানুক। তাই দেখার ইচ্ছা থাকলেও মিছিল আর তার সন্তানের সাথে এক ঝলকও দেখা করতে পারে না। হায় রে নিষ্ঠুর পৃথিবী। এরপর আদালতে মিছিল পুরো পৃথিবীকে তার নারকীয় জীবনের কাহিনী শোনায়, আর এরিয়েলে যাবজ্জীবন কারাদণ্ডের দাবি করে। কারণ হচ্ছে উন্নত দেশে মৃত্যুদণ্ডের কোনো বিধান নেই। এরপর এরিয়েল ক্যাস্ট্রোকে 1000 বছরের সাজা দেওয়া হয়, কিন্তু 1 মাস সাজা কাটার পরেই সে জেলে আত্মহত্যা করে। হয়তো জেলে সে এমনই মানসিক টর্চারের সম্মুখীন হয়েছিল যেটা সে সহ্য করতে পারেনি। এই ঘটনা বাস্তবে যাদের সাথে ঘটেছিল তাদের ছবি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। তো কেমন লাগলো আজকের লোমহর্ষক গল্পটি সেটা জানিয়ে দিতে ভুলবেন না বন্ধুরা। এমনই সব গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।